রিকগনাইজ দা এই যে রিয়েলিটি, আমরা এই রিয়েলিটির মধ্যে এখন আসবো। হি রিকগনাইজ দা রিয়েলিটি, রিয়েলিটিটা বুঝতে হবে। রূপবিশ্ব মেলা বুঝছেন, এক কথায় তো হয়ে যায়, কিন্তু আমরা এটাকে বিস্তারিত ভাবে বুঝছি। এই রিয়েলিটি, এই রিয়েলিটিটা কি, কাকে রিয়েলিটি বলে? রূপবিশ্ব সবাই বলে দেয় রিকগনাইজ দা রিয়েলিটি, কিন্তু ভাই সাহেব আসল রিয়েলিটিটা কি জিনিস সেটা তো আগে বুঝে বলেন। রিয়েলিটি আসলে কাকে বলে? রিয়েলিটি হলো কি? রিয়েলিটি হলো মূলত একটা বাস্তব কিছু, একটা ফ্যাক্ট। যেমন ডাক্তার সাহেব, আমি আপনার ওষুধ খেয়ে খুব আরাম পেয়েছি, বা আমি আপনার ওষুধ খেয়ে খুব স্বস্তি পেয়েছি। অথবা আমি আমার ওয়াইফকে বললাম, চলো এক কাজ করো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, তোমার চিকিৎসাটাও করায় নাও, তোমার চিকিৎসাটাও করায় নাও, তুমিও তো ভুগতেছো, তোমার চিকিৎসাটাও করায় নাও, চলো দুজন একসাথে যাই। তখন আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন, আরে ভাই, আপনার আপনার ওয়াইফের কি হয়েছে আবার? সে বলবে যে স্যার, আমার ওয়াইফ আসলে ওই রকমই, সে বলে যে আমার কোনো রোগী হয়নি। তখন আমি বলি যে আরে তোমার রোগ তো হয়েছে, তোমার এই সমস্যা ওই সমস্যা, সারাদিন দেখি মাথায় পট্টি বাইরে থাকো, এই করো এই করো, চলো আমি যখন আজকে ডাক্তারের কাছে যাচ্ছি তুমিও চলো আমার সাথে। তো শেষ পর্যন্ত কি হলো? স্যার সে তো এলো না। তো আপনি মনে হয়, আপনি তখন বলবেন যে আপনি মনে হয় তাকে ঠিক মতো বুঝাতে পারেননি, আপনি মনে হয় তাকে ঠিক মতো বুঝাতে পারেননি। তখন রুগী বলে, স্যার আমি তো তাকে সবসময় বোঝাই, তাকে সবসময় বলি যে তুমি চিকিৎসা করায় নাও, শুরুতেই চিকিৎসা করাও, হেলাফেলা করো না, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো আমি তো আজকে যাচ্ছি, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিই। কিন্তু সে কিছুতেই ডাক্তারের কাছে যেতে চায় না। আচ্ছা ঠিক আছে, সে যদি না যায়, তো এটাতে আপনার এত ইয়ে হচ্ছে কেন? সে হয়তো মনে করছে যে তার এটা প্রবলেম না। না স্যার, না স্যার, কথা তো হলো সে আমার ওয়াইফ, তার খেয়াল রাখাটা তো আমার দায়িত্ব, এটা তো আমার ফরজ, আমি তার যত্ন নিই। তো এখন আমি তাকে এই নিয়ে কথা বলি, হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, তুমি ডাক্তার কাউসারের কাছে না যাও, তুমি ডাক্তার আহ শহীদুল শহীদুলের কাছে যাও, বাশারের কাছে যাও। দুই তিনবার আমি বুঝিয়ে বলি যে এটা তো তোমার ভালো হবে, তুমি ওষুধ খেয়ে নাও, তুমি ডাক্তারের কাছে যাও, তুমি চিকিৎসা করো, নাহলে তুমি অ্যালোপ্যাথির কাছে যাও। কিন্তু সে কিছুই শোনে না। তখন আমি মনে মনে ভাবি, চলো ভাই, সে যদি শুনছে না তো শুনছে না, তখন আমি আর কি করতে পারি? আমার তো কাজ যেটা ছিল আমি তো বলেছি, আমার দায়িত্ব তো আমি পালন করতে, আমি আর কি করতে পারি ডাক্তার সাহেব? এখন তো আমি তো আর তাকে জোর করে তুলে নিয়ে আসতে পারি না। ভালো করে বুঝেন, সে কিন্তু তার ওয়াইফকে দু তিনবার বলেছে, আমার কাছেও আসতে বলছে। আমার কাছে যখন হলো না, তখন তার মনে হয়েছে যে সে হয়তো আমাকে পছন্দ করতেছে না, তাহলে তুমি ডাক্তার আনিসের কাছে যাও, ডাক্তার শহীদুলের কাছে যাও, বা ডাক্তার বাসারের কাছে যাও, তাও হচ্ছে না, এলোপাথির কাছে যাও, কিছুতেই যখন শুনছে না, তা আমি তো ডাক্তার সাহেব চেষ্টা তো করেছি। কারণ সে আসতে চাচ্ছে না, তাকে তো আর জোর করে তুলে নিয়ে আসতে পারেন না। দেখুন এখানে রিয়েলিটিটা কি, এখানে এই রোগীর ক্ষেত্রে রিয়েলিটিটা কি? এখন আমি তো তাকে জোর করে কোলে তুলে নিয়ে আসতে পারি না, এখন আমি তো তাকে জোর করে কোলে তুলে নিয়ে আসতে পারি না। তো ডাক্তার সাহেব, আমি তো তাকে আর কোনো পরিবর্তন করতে পারি না, এখন সে যেমনটা আছে সেভাবেই থাকবে ডাক্তার সাহেব। এটাই হলো আসল রিয়েলিটি, যা সে আপনাকে বলতেছে। বুঝছেন? রিয়েলিটি ডাক্তার সাহেব ঠিক এটাই, সে আমার কথা শুনবে না, মানবে না, তা আমি ভালো করেই জানি। আর যদি আমি তাকে এই কথা বলি যে তুমি ডাক্তার সাহেব আমাকে বলেছে ভাজা ভুজা খাবেন না, বা তেল জাতীয় জিনিস খাবেন না, তবুও সে আমাকে ইচ্ছা করে রান্নায় বেশি করে তেল দিবে, আর তেলের জিনিসগুলো আমাকে এনে দেবে। রুগীরা সে কথা বলে, আমি বাসায় এত করে বলি, তাও আমার বউ এক গাদা তেল দিয়ে রান্না করবে, করে এনে আমাকে দিবে। এটা হলো আমাদের বাড়ির রিয়েলিটি। আমি আরো উদাহরণ দিচ্ছি রিয়েলিটি বোঝানোর জন্য। তো রিয়েলিটি মানে হলো এই সত্য যে সে নিজে কিছুতেই পরিবর্তন করতে পারবে না, এই সত্যটা সে নিজে থেকে কিছুতেই পরিবর্তন করতে পারবে না। আর সে যখন নিজে পরিবর্তন করবে না, তখন সে মনে মনে এই বিষয়টা মেনে নিল, ভাই আমি তো তাকে বদলাতে পারবো না স্যার, আমি তো তাকে বদলা, এত বারবার বলি ভাজা ভুজা করিস না বাবা, এত
ভাজি ভুজি চলবে না, সিম্পল একটু নুন ঝাল হলুদ লবণ টবণ দিয়ে একটু রান্না করে দিয়ে ওটা খেয়ে নেবো, কিন্তু সে নিজেও খাবে না আমাকেও খাইতে দেবে না, এটা হলো রিয়েলিটি। তো আমি রোগীকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, যে আচ্ছা আপনি বাসায় এত এত বেশি মশলাদার জিনিস খান কেন? আপনার এই গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি প্রবলেম, পেট হুটপাট করে, টয়লেট ঠিক মতো হয় না, ব্যথা করে, তা আপনি এত মশলাদার খাবার খান কেন? তখন রুগী বলে, ডাক্তার সাহেব, রান্নায় যখন বেশি মশলা বেশি থাকে তখন আমি মশলা জাতীয় জিনিসগুলো আমার শরীরে একদমই শুট করে না, আমার একদমই সহ্য হয় না। এখানে আমি কিন্তু আপনাদের রিয়েলিটি শব্দটার আসল রূপ বুঝাচ্ছি, যে আসল রিয়েলিটিটা কাকে বলে। তো ডাক্তার সাহেব, আমার মশলাযুক্ত খাবার একদমই শুট করে না। আরে ভাই, আপনি বলবেন, আরে ভাই, আপনার যদি মশলাযুক্ত খাবার শুটই না করে, তবে আপনি সেটা খান কেন? এখন দেখেন, এই রিয়েলিটি ওয়ার্ডটা কোকুলাস কিভাবে বলে, আপনার সামনে কিভাবে বলবে, আপনার চেম্বারে এই কথাই সে বলবে। বলে, ডাক্তার সাহেব, সত্য বলতে গেলে কি, ভালো করে শোনেন, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, লিখে নেন। রুগী বলবে, ডাক্তার সাহেব, সত্য বলতে কি, দেখুন, এই ওয়ার্ডটা কোকুলাস নিজের মুখে বলতেছে, নিজের ওয়ার্ড, এই ওয়ার্ড কোকুলাস নিজের মুখে বলছে, কোন শব্দ? সত্য বলতে কি, সত্য কথা বলবো, এই এই ওয়ার্ড গুলা কিন্তু রুগী বলে। কি বলে? সত্য বলবো কি, সত্য কথা বলবো কি, লিখে নেন। এটাই হলো রিয়েলিটি। রুগী যখন বলবে সত্য বলবো কি, সত্য কি, এই ওয়ার্ডের কনভার্সন হচ্ছে রেপার্টরিতে, আপনি যদি কনভার্ট করেন তাহলে এটাই হলো রিয়েলিটি। এটাই হলো রিয়েলিটি, যা আপনাদেরকে এইভাবে কেউ শিখাইছে কিনা আমি জানি না। আপনাদের এখানে অনেকেই আছেন, আমি বলতে পারি এটা প্রথমবার এই রিয়েলিটি শব্দটা কি, তার আসল প্রকাশ কি হবে, এবং রুগী কিভাবে রিয়েলিটি শব্দটা মুখে প্রকাশ করবে, রিকগনাইজ দ্য রিয়েলিটি, এটা আমার মনে হয় আজকে আমি আপনাদেরকে শিখাতে পারলাম। জানি না আপনারা মন দিয়ে শুনছেন কিনা। যদি শুনে থাকেন, এটা খুব কঠিন কিছু না। রুগী এসে কথা বলবে, সত্য কথা বলবো, সত্য বলবো কি, রিয়েলিটি। তাহলে রিয়েলিটি শব্দটা কেমন শোনায় তা একবার শুনে নিন। সে মুখে কিভাবে বলবে, সে বলবে, সত্য কথা বলবো ডাক্তার সাহেব, আমার আমি আমার ওয়াইফকে না হলেও 10 বার একই কথা বলেছি, রান্নায় এত বেশি মরিচ, মরিচ, লঙ্কা চেনেন না? লঙ্কা লঙ্কা দিও না, মরিচ দিলে আমার পেট খারাপ হয়ে যায়, কাঁচামরিচ তো দিবাই না, পেট খারাপ হয়ে যায়, রান্নায় মরিচ দিও না। কিন্তু স্যার, সে তাও রান্নায় মরিচ দিবে, এক গাদা মরিচ দিবে। সে উল্টা আমাকে বলে, তোমারই যত পেটের সমস্যা, বাকি সব মানুষের, আমার এই রান্নাই তো খাচ্ছে, মরিচ দিয়েই তো রান্না করছি, তাদের তো কারো কোনো কষ্ট হচ্ছে না। তখন আমি বলি, তাহলে আমি বলি, হ্যাঁ, তাহলে আমি বলি যে, তাহলে আপনি সেই খাবার খাওয়া ছেড়ে দিচ্ছেন, আপনি খাবেন না, বউ রান্না করছে তাই খেতে হবে। সে তখন আপনার সামনে সে যখন আপনার সামনে সবজি রান্না করে নিয়ে আসবে, আপনি বলবেন যে আমি এটা খাবো না, আমি অন্য জিনিস যেটা আছে ওটা তো ওটা দিয়ে খাই, আপনি খাওয়া ছেড়ে দেন, তাহলেই তো হয়। তখন রুগী বলে, তাহলে স্যার খাবোটা কি? একদম সেম কথা বলে। আমি আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো, আমার স্টুডেন্টরা আসলাম কোকুলাস পেশেন্টে ধরাই দিতে পারবো, এই প্রশ্ন করব, দেখবেন এই উত্তরই দিবে, একদম ছক। আপনি তখন তাকে বলবেন যে, আরে, আপনি দোকান থেকে খাবার কিনে নেবেন, অথবা নিজে অল্প কিছু বানায় নেবেন, ডিম সিদ্ধ করে নেবেন, আলু ভর্তা করে নেবেন। আরে ভাই, আপনি যদি আপনার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি করতে না চান, তবে নিজের একটু সবজি বা একটু যেগুলা ইয়ে করা যায় এরকম কিছু আপনি আলাদা করে বানিয়ে নেন, এটা খুব কঠিন কিছু না। আর না হলে শুধু রুটি খান, কলা দিয়ে রুটি খান, সেটা তো করতে পারেন। না, পারেন না, শুধু শুধু রুটি খেয়ে নেন, একটু চিনি দেন, একটু ঘি বা একটু কিছু দিয়ে খান, গুড় দিয়ে খান, মধু দিয়ে খান, নাহলে ব্রেড খান। স্যার, আমি তো ওটা করতে পারি না। কি বলছে রুগী? স্যার, আমি তো ওটা করতে পারি না, কিন্তু আমি আপনাকে সত্য কথা বলবো। আবার দেখেন, আমি আমাকে সত্য কথা বলবো, সে আবার বলছে আমি আপনাকে সত্য কথা বলবো,
তো কোকুলাস রোগী আপনার সামনে বারবার বলবে সত্য বলতে কি, সত্য কথা, আমি আপনাকে সত্য কথা বলবো, আমি সত্য কথা বলছি, এই যে এই কথাগুলো বলবে। আমি এই রোগী বলতেছে যে আমি তো স্যার, সত্য কথা কি, আমি তো অ্যাটেম্প তো অনেকবার করেছি স্যার, কিন্তু ওটা করতে গেলেই যদি আবার বাড়িতে অশান্তি ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, আমি তো বাড়িতে কোনো ঝগড়াঝাটি চাই না। তাহলে কোকুলাস বাড়িতে ঝগড়াঝাটি করতে চায় না, আমি তো বাড়িতে ঝগড়াঝাটি চাই না। তাই আমি আমি মনে মনে ভাবি, এই বাদ দাও ভাই, চলো যা দিয়েছে সেটাই খেয়ে নি। এখন সে পরিস্থিতি কি করলো, মেনে নিল, ইল্ড করলো এবং বলল সত্য কথা বলবো। তো সে সত্য কথা বলবে এবং ইল্ড করবে। সে এই বাস্তব সত্যটাকে আসল রিয়ালিটি মনে করে। সে এই বাস্তব সত্যের সামনে এসে মাথা নত করে বা ইল্ড করে। এখানে সত্য মানে কোন ট্রুথ না, কিন্তু সত্য মানে আবার ট্রুথ, যে ওই ট্রুথ আর ডেয়ার যেটা থাকে ওই ট্রুথ না। সত্য মানে হলো, ভালো করে বোঝেন, ডিকশনারিতে সত্য মানে করলে আবার হবে না। সত্য মানে হলো জীবনে যেমন পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে ডাক্তার সাহেব, এখন যেমন আমার মা আছে, মায়ের হাঁটুতে ব্যথা থাকে ডাক্তার সাহেব, এখন মা যেমনই হোক আধা সিদ্ধ যাই রান্না করে দিক না ব্যথা নিয়ে, সিদ্ধ হয়নি, তরকারিতে লবণ হয়নি, ঝোল ঘেল ঘেলা, কাঁচা কাঁচা গন্ধ আছে, আমি চুপচাপ সেটা খেয়ে নি। একে তো মায়ের নিজের শরীরে এত কষ্ট, অন্য আরেকটা রোগী বলতেছে এত একে তো মায়ের শরীরে এত কষ্ট, তার উপরে আমি আর চাই না মাকে কোনোভাবে বিরক্ত করতে, মাকে পেরেশান করতে। এই রুগীরা এসে বলে যে এখন আমার ওয়াইফ, তার যদি মিষ্টি খেতে ভালো লাগে, তার যদি মিষ্টি পছন্দ হয়, বা তার যদি অনেক বেশি লঙ্কা খেতে ঝাল তরকারি পছন্দ হয়, তাহলে চলো ভাই, আমি মেনে নিলাম, আমিও খেয়ে নিলাম। কষ্ট তো ডাক্তার সাহেব আমার নিজেরই হয়। এখন আমি আপনাকে সত্য কথা বলবো ডাক্তার সাহেব, আমি চিকিৎসা অনেক করাইছি, কিন্তু আসল কথা হলো প্রত্যেকটা ডাক্তার আমাকে রান্নায় তরকারিতে লঙ্কা মানে বলছে যে একদম ছেড়ে দিতে, তুমি খাইও না। এখন ডাক্তার সাহেব লঙ্কা খাওয়া তো আমি ছেড়ে দিতে চাই, মরিচ খাওয়া তো আমি ছেড়ে দিতে চাই, কিন্তু স্যার এখন সমস্যা হলো আমার ওয়াইফ নিজেকে পরিবর্তন করে না, আমার ওয়াইফ নিজেকে পরিবর্তন করতে চায় না। এখন সে যখন নিজেকে বদলায় না, তখন আমি বাধ্য হয়ে সেই লঙ্কা যুক্ত সেই ঝাল যুক্ত খাবারই আমাকে খেতে হয়। আর আমি যখন ওটা খাই তখন আমি আরো অসুস্থ হয়ে পড়ি, পেট ব্যথা, অসুস্থ হয়ে পড়ি। আপনি আমাকে ওষুধ দেন স্যার, আপনি আমাকে এমন ওষুধ দেন যাতে ওষুধে কাজ করে, আপনি আপনার ওষুধ খেলে আমি ভালো হয়ে যায়। আবার কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে পড়ি। তাহলে ভাই এখানে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আপনি এরকম যদি আপনি নাই মানেন, তাহলে আপনি স্থায়ীভাবে ভালো হবেন কি করে, এই প্রশ্ন করবেন, দেন পপুলার এরকম এটাকে থেকে যাবে। তো এখন আমি এই টাইপের পেশেন্টকে, ধরেন এই পেশেন্টকে আমি কোকুলাস দিয়ে দিলাম, ভালো করে বুঝেন, এটা আবার ফিলোসফির দিকে চলে যাচ্ছি। আমি পেশেন্টকে কোকুলাস দিয়ে দিলাম। এখন এই কোকুলাস রোগীটি তার ওয়াইফের প্রতি তার বিহেভিয়ার কেমন হবে, তার বিহেভিয়ার কি চেঞ্জ হবে? যে ওয়াইফ তাকে বিয়ের পর থেকে গত 5টা বছর ধরে একদম ঝালিয়ে খাওয়াইছে, ঝাল দিয়ে দিয়ে রান্না করে করে খাওয়াইছে, বিয়ের পর থেকেই তার এই অসুস্থতা, তার এই পেটের সমস্যা, এই বইয়ের মরিচযুক্ত লঙ্কা খেয়ে, মরিচযুক্ত ঝাল খেয়ে তার অসুস্থ হয়ে পড়েছে। বিয়ের পর থেকে ওয়াইফ যখন আসছে, যখন থেকে তার ওয়াইফ রান্নার দায়িত্ব নিয়েছে, সে অনেক বেশি ঝাল খায়, অনেক বেশি মরিচ লঙ্কা ডবল পরিমাণে দিয়ে, ওর মধ্যে আবার লবণও বেশি দেয়, দিয়ে খাওয়া শুরু করেছে। এবং তাকে দেখা যাচ্ছে যে মিষ্টিও প্রচুর খেতে হয়। তো এই পেশেন্ট তাহলে কবে তৈরি হলো?
এই পেশেন্ট তৈরি হলো হচ্ছে বিয়ের পরে। সে এসে বলবে, স্যার বিয়ের পর থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে, বিয়ের আগে তো ডাক্তার সাহেব, আপনি যদি তাকে বলেন যে বিয়ের আগে আপনি কেমন ছিলেন, বিয়ের আগে আমার ডাক্তার সাহেব কোনো সমস্যা ছিল না, মা রান্না করতেন, কারণ মা খুব ভালো করেই জানেন যে আমি খাবারে খুব বেশি ঝাল খাই না, তিনি আমার রান্নায় ওরকম লঙ্কা দিতেন না। তাহলে এই রোগীর সমস্যা শুরু হয়েছে বিয়ের পর থেকে। বিয়ের পরের সমস্যাটি কোত্থেকে শুরু হলো? ওয়াইফের কাছ থেকে। ওয়াইফ কি করতেন? ওয়াইফ রান্নার মধ্যে বেশি বেশি লঙ্কা দিয়ে দিতেন। রান্নায় লঙ্কা খেতে খেতে আস্তে আস্তে তার স্টমাকে সমস্যা শুরু হয়ে গেল, তীব্র অ্যাসিডিটি শুরু হলো। এখন এই অ্যাসিডিটির জন্য সে বিভিন্ন ওষুধ খাওয়া শুরু করলো, গ্যাসের বড়ি খাওয়া শুরু করলো। ওয়াইফ তাকে বলতে, এই আরে অ্যাসিডিটি হচ্ছে, খাও। প্রথমে ইনো দিত, সোডা দিত, ওগুলা খায় হয়তো না, এবার অ্যাসিডিটি ওষুধ, অ্যান্টাসিড খাও, লিকুইড অ্যান্টাসিড খাও, তারপরে অমিপ্রাজল, পেন্টাপাজল, এইভাবে বাড়তেই থাকে। অ্যাসিডিটির ওষুধ খাই, সাময়িক ভালো হয়, তারপরে আবার শুরু হয়। তো স্যার, আমি আমিও ভাবলাম চলো ঠিক আছে, আমিও ওষুধ খাওয়া শুরু করে দিলাম। এখন ডাক্তার সাহেব এইভাবে ওষুধ খেতে খেতে 5 বছর পার হয়ে গেছে ব্যথার বড়ি খেতে খেতে। এখন দেখুন, আমি আপনাদের সামনে পুরো বিষয়টাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করতেছি গল্পের আকারে, যাতে আপনারা একটা পিকচার দেখতে পারেন, একটা সিনেমার মতন আপনাদের মনস্পটে ভেসে ওঠে। এবং এই জিনিসগুলাই কিন্তু ক্লিনিকে আপনি একটু গল্প করলে রোগীর কাছ থেকে এই বিষয়গুলা পাবেন। আমি ছবিটা দিয়ে দিই, এই দেখেন এরকম। আচ্ছা, ওই স্লাইড, এই যে এইরকম ছবি। হ্যাঁ, এই যে রান্না এই করা, আমি এটা তো পরে আসছি স্লাইডটাতে। আচ্ছা, তো স্যার এভাবে ওষুধ খেতে খেতে 5 বছর কেটে গেছে। তখন 5 বছর যখন কাটায় ফেলেছেন, এই প্রশ্নটা আপনারা করবেন। কেউ যদি বলে যে এলোপ্যাথি খেতে খেতে 5 বছর কেটে গেছে, তখন আপনি জিজ্ঞাসা করুন, তাহলে আপনি হোমিওপ্যাথি খেতে আসলেন কেন? হোমিওপ্যাথিতে আসলেন কেন, এটা আপনার কেস টেকিং এর প্রশ্ন হবে। তখন বলতেছে, স্যার ওটা আমি 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 ওটা মনে মনে ভাবি। উহ, হায়। এখন দেখেন আবার সে ওই যে ওয়ার্ডটা তার মুখ দিয়ে বাড়িয়ে আসলো। ওহ ভাই, 5 বছর হয়ে গেল ওষুধ খাচ্ছি, অথচ ভালো হচ্ছে না। আমি ভাবলাম এবার চিকিৎসা পদ্ধতিটা বদলায়। 5 বছর লাগলো, 5 বছর কেটে গেছে এই চিন্তা করতে করতে। 2 বছর আগেও তো সে ভাবতে পারতো, 3 বছর আগেও তো সে ভাবতে পারতো, এমনকি রোগটা যখন শুরু হলো 6 মাসেও তো সে ভাবতে পারতো যে হোমিওপ্যাথি একটা অপশন আছে। কিন্তু তার মাথায় আসতে 5 বছর লেগে গেল। 5 বছর কেন লাগলো? এই যে লিভার, হ্যাঁ ডালনেস, হ্যাঁ, এই যে লিভার বা অ্যাসিডিটির ওষুধ খাওয়া ছেড়ে দিতে হবে, চিকিৎসা পদ্ধতি বদলাতে হবে। এটা কেন? কারণ তার ডালনেস ছিল। সে এটাকে তার, সে প্রথম দিকে এটার মধ্যে তার চিন্তায় আনতে পারেনি, অথচ সে জানতো, সে আপনার সাথে কমিউনিকেটেড ছিল, অন্য কাউকে নিয়ে আসছে হয়তো বা ইয়েতে, কিন্তু তার মাথায় আসেনি যে আমার এটার জন্য হোমিওপ্যাথি খেতে হবে। তো রুগীকে বললাম যে আপনার কথা, আপনার মাথায় এই কথাটা আসতে 5 বছর লেগে গেল। সে বলল, স্যার জানি না কেন মাথায় এই চিন্তাটা এতদিন আসেনি, আমি তো আসলে ভালো হচ্ছি না। আমিও প্রতিদিন নিয়ম করে লঙ্কা যুক্ত সবজি, ঝাল মরিচ যুক্ত সবজি আমি খেতাম, আর ওষুধ খেতাম, ওষুধ খেতাম, সবজি খেতাম, ওষুধ খেতাম, সবজি খেতাম, এইভাবে আমার লাইফ চলছিল। এখন আমার মনে হলো, আরে ভাই এবার অন্য কিছু করা যাক। এখন আমাদের এই কোকুলাস ওষুধটি এই রুগীর উপরে আসলে কি কাজ করবে? সে কি গিয়ে সব সবজি যদি তার বউ এরকম লঙ্কা দিয়ে মরিচ দিয়ে রান্না করাতে যা ফেলে দিবে, নাকি সে শুধুমাত্র ওগুলা বাদ দিয়ে শুকনা রুটি খাওয়া শুরু করবে, নাকি পুরোপুরি ভালো হয়ে যাবে এবং সব যতই তাকে লঙ্কা দেন, মরিচ দেন, ঝাল করেন, সে হজম করে ফেলবে? সে আসলে করবেটা কি? নিশ্চয় কিছুটা একটা করবে। এখন আমরা তাকে কোকুলাস ওষুধটা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম এবং তাকে 1 সপ্তাহ পরে আসতে বললাম। এখন সে বাড়ি গেল। ভালো করে বুঝেন, এইখানেই বুঝতে হবে হোমিওপ্যাথি কোন জায়গায় কাজ করে। এখন সে বাড়ি গেল, বাড়ি যে ওষুধটা খেলো, ওষুধ খাওয়ার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো, এই শোনো, ওয়াইফকে ডাকলো,
আমি আজ থেকে খাবারে আর কোনো লঙ্কা সহ্য করব না, আমি আর খাবো না। তোমার মতন এরকম ডবল মরিচ, লাল মরিচ দিয়ে তুমি রান্না করবা, আমি কিন্তু এটা খাবো না। আর তুমি পারলে আমার জন্য অন্য রান্না করবা, কিন্তু এটা আমি খাবো না। এই কথাটা সে ওয়াইফকে গত 5 বছর ধরে একবারের জন্য মুখে বলতে পারেনি। তার মনের ভিতরে এই কাজ করেছে যে আমি যদি এই কথাটা বলি যে তুমি বাবা একটু মরিচ কম দাও, লঙ্কা কম দাও, আমার ওয়াইফ তো রেগে যাবে। আমার ওয়াইফ হয়তো রেগে যাবে, নট রেগে যাবে, হয়তো রেগে যাবে, না জানি মন খারাপ করবে। নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সে মুখ ফুটে কিছু বলেনি, চুপচাপ খেয়ে গেছে। এভাবে 5 বছর পার করে দিয়েছে। 5 বছর পরে এখন আমার ওষুধ খাওয়ার পরে রাতারাতি ওই রাত্রে সে বাড়ি গেল, বাড়ি যা ওষুধ খেলো, সকালে ঘুম থেকে ওয়াইফকে বললো আজ থেকে আমার রান্নায় তুমি আর লঙ্কা দিবা না, লঙ্কা আর ওই যে লবণ বেশি দাও, চলবে না, লঙ্কা যুক্ত সবজি আমার শরীরে একদমই শুট করে না। এ কথা শুনে ওয়াইফ বললো আরে এই কথা তো তুমি আমাকে বা আপনি আমাকে আগে বলতে পারতেন। এখন রুগীর নিজের মাথায় ঢুকছে না যে সে ভেবেছিল এটা নিয়ে হয়তো বাড়িতে আমি কথা বললে বাড়িতে বিশাল অশান্তি হয়ে যাবে, লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে, ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যাবে। অথচ সিম্পল ভাবে বললাম আর ওয়াইফ খুব সহজে মেনে নিল। আর আমি নিজের মুখে কথাটা বলে ফেললাম, এটা আমি বলতেও পারলাম। এই সামান্য কথাটা মুখ থেকে বলতে তার 5 বছর কেটে গেল, যা আমাদের পপুলাস ওষুধটি মাত্র একদিনও না, ওভারনাইট তার মুখের মধ্যে দেওয়া হলো, মানে সে খেলো আর তার মুখ দিয়ে কথা বেলে গেল, বাস এখানে কেস শেষ হয়ে গেল। এই জন্য হোমিওপ্যাথিকে কি বলা হয়? হলিস্টিক কেয়ার। হোলিস্টিক কিউর। হ্যাঁ, হলিস্টিক কেয়ার। এর মানে দাঁড়ায় কোকুলাস রুগী নিজের মনের কথাটা মুখ বলতে, কোকুলাস খাওয়ার পরে কোকুলাস রুগী নিজের মনের কথাটা মুখ ফুটে বলতে সাহায্য করে। এই ওষুধ রুগীর মানসিক ভাবে প্রস্তুত করে, ওয়েল তৈরি করে, তার মধ্যে সাহস যোগায়। এর পরপরই ঘরের তার বাড়ির পরিস্থিতি একদম ঠিক হয়ে গেল। ওয়াইফ রান্নায় অত লঙ্কা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিল, রোগীর পেটও ধীরে ধীরে একদম ভালো হয়ে গেল, তার মধ্যে অ্যাসিডিটির সমস্যাও বন্ধ হয়ে গেল। এখন সে এসে বলে আমি এখন মাঝে মধ্যে নিজের ইচ্ছায় একটু, আমি নিজেই বলি যে আজকে একটু ঝাল করে রান্না করো, একটু ক্রিস্পি রান্না করো। আমি মাঝে মধ্যে ওয়াইফের কথা চিন্তা করি, করে বলি যে তোমার তো অনেক বেশি ঝাল, তুমি তো ছোটবেলা থেকে ঝাল খেয়ে অভ্যস্ত, তোমার তো ঝাল খেতে ভালো লাগে, তুমি একটু 2-1 দিন রান্না করো। তো ডাক্তার সাহেব আপনার ওষুধ খাওয়ার পর সপ্তাহে তো আমি 1 দিন করে লঙ্কা ট্রাই করে দেখেছি, আমার বুকে ওরকম জ্বালা পোড়া আর হয়নি, কোনো অ্যাসিডিটির সমস্যা হয়নি, আর আমার ভেতর থেকে খুব ভালো ফিল হচ্ছে। বুঝলেন? তো দেখেন, আমরা যখন রোগীকে ওষুধ দিই তখন ওষুধটি সরাসরি এই রিয়েলিটির উপরে যে অ্যাটাক করে। ওষুধ কোথায় অ্যাটাক করে? রিয়েলিটিকে কেবল রিকগনাইজ করাই তাই নয়, বরং ওষুধটি সরাসরি আমাদের মনের সেই রিয়ালিটির উপর আঘাত করে। রিয়েলিটি মানে হলো রোগী নিজের মনের ভেতরে চিনতে পারে যে সে নিজের কমতিটা কোথায়, রিয়েলিটিটা হচ্ছে এখানে, তার কমতিটা কোথায়, তার দুর্বলতা কোথায়, সেটাকে সে বুঝতে পারে। আর আমাদের ওষুধটা কি করে? সেটি সরাসরি তার মগজে বা মাথায় দিয়ে হিট করে। রোগী তখন নিজের সেই দুর্বলতা বা তার এই যে মনের যে কমতি সেটাকে একদম ঝেড়ে ফেলে দেয়, ঝাড়ু দিয়ে ফেলে দেয়, ঝাড়পোছ করে ফেলে দেয়, এবং নিজে নিজে দেখা যাচ্ছে যে কোকুলাস দেওয়ার পরে রুগী বসের সামনে যে একদম ওপেন কথা বলতে পারে। কোকুলাস পার্সন বসের সামনে কেমন হবে বুঝতে তো পারছেন, বইয়ের সামনে কথা বলতে পারে না, তাহলে বসের সামনে কি হয়? এই পার্সনকে যখন কোকুলাস দেওয়া হয় তখন সে বলে দেয় বস পরিস্থিতি আসলে এরকম, আমার শরীরটা কিন্তু একদমই ভালো নয়, 1 বছর হয়ে গেল সে কিন্তু নিজের মুখে একটিবারের জন্য বলতে পারেনি যে আমার শরীর খারাপ, আমার এই প্রবলেম। আমার একটা কোকুলাস পেশেন্ট আছে, বিকাশের যে এজেন্ট তাদের ম্যানেজার, সে বলতে পারতো না। তো 1 বছর ধরে সে অসুস্থ, অথচ বলতে পারেনি। আর আপনি বস, আপনি আমাকে এক গাদা কাজ চাপায় দেন, প্রতিদিন বকাঝকা করেন, আমি আর ওষুধ খাওয়ার পরের দিনই সে বসকে বলছে আমি আর আপনার এগুলো আপনি পরিবর্তন না করলে আমি আর কাল থেকে আপনার কাছে আসবো না। লোকটা খুবই এফিসিয়েন্ট, খুব ভালো হিসাব নিকাশে বোঝে।
আমি আর কাছ থেকে আপনার কাছে আসবো না। তো তার মুখ থেকে কথা শুনে বস তো পুরো টাসি খেয়ে গেছে। হ্যাঁ, বস তো পুরো অবাক, আরে ঠিক আছে ঠিক আছে, তোমার ভালো না লাগলে অত করো না, তোমার যেটা যেটা ভালো লাগে তুমি করবা, তোমার অত ইয়া নাই। তো এখন সে মনে মনে ভাবছে পেশেন্ট যে আরে ব্যাপারটা তো খুব সিম্পল ছিল, আমার মুখে কেন এই কথা আসেনি, আমি তো এই কথা 1 বছর আগেই বসকে বলতে পারতাম। ভালো করে স্লাইড দেখেন, হ্যাঁ। তো এখন হলো দ্বিতীয়ত, সে নিজের মনে আর কি চিন্তা করে, নিজের মনে সে আর কি চিন্তা করে, আসল রিয়ালিটি কি। সমাজের সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সমাজের সাথে চলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইট ইজ বেটার টু গো অ্যালং উইথ সোসাইটি, সমাজের সাথে মানিয়ে চলো, নিজেকে পরিবর্তন করে নেওয়া বা নিজের পথ সংশোধন করে নেওয়াটাই সবচেয়ে সবচেয়ে ভালো। আমাকে পরিবর্তন করে নিতে হবে, বেটার টু চেঞ্জ মাই সেলফ, অ্যামাইন্ড মাই ওয়ে। ঠিক আছে, অ্যামাইন্ড মাই ওয়ে। ভাই, হয় আমি নিজের পথ বদলে নিব, হয় আমি বদলাতে যাব না, আমি নিজের পথ বদলে নিব। এটাই হলো রিয়েলিটি। আর সমাজ যেভাবে চলছে আমাদেরকেও ওইভাবে চলা উচিত। যেমন আরেকটু উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করি, মন দিয়ে শোনেন, হ্যাঁ। কঠিন কিছু না। আপনাদের যাদের মনে হয় যে না স্যার কি বলা বোঝায় তো খুব উঁচু লেভেল দিয়ে যায়, মাথার উপর দিয়ে যায়, তাদের জন্য আমার পরামর্শ 3টা মাস আমার সাথে থাকেন। 3টা মাস, এরপরে সব পড়া সব আলোচনা আপনার কাছে ফিকে মনে হবে। এটা আমার চ্যালেঞ্জ। ফিকে মনে হবে ডেফিনেটলি। হ্যাঁ, স্বাদ পাবেন না, এটাতে মজা পাবেন। এই কারণে একটু মন দিয়ে বোঝেন আমার ওয়ার্ড গুলা, আমার কথাগুলা, আমার অ্যাটিটিউড, আমার চাওয়া পাওয়া আপনার মধ্যে সিঙ্ক করে নেন। সিঙ্ক করা তো বোঝেন, আমার যে মেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি আপনার সাথে যখন সিঙ্ক হবে তখন আমার প্রত্যেকটা ওয়ার্ড আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তো এই সিঙ্ক করার চেষ্টা করেন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। এই মানে হোমিওপ্যাথি খুব মজার একটা জগৎ, এই মজাটা কিন্তু আপনি পাবেন। তো যাক, আমাদের কাছে অনেক বয়স্ক ব্যক্তি আসে, বুজুর্গ ব্যক্তি আসে, আজকেও আমার কাছে বেশ 3-4 জন আসছিল, একদম বুজুর্গ ব্যক্তি। তো কোকুলাস ওষুধটা বয়স্ক মানুষদের উপরে খুব চমৎকার হিট করে, যারা বুজুর্গ তাদের উপরে কিন্তু খুব ভালো কাজ করে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলতেছি। তো এমন সব বয়স্ক মানুষ যাদের বাড়িতে একদম তারা একা একা থাকেন, এবং যারা নিজেদের সন্তানদের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, এইরকম যাদের দেখে আপনার হয়তো মনে হবে যে এরা স্ট্যাফিসিকিয়া, আমাদের মেডিসিন স্ট্যাফিসিকিয়ার মতন, কিন্তু তারা আসলে কোকুলাস প্রকৃতির হয়ে থাকে। আমি বারবারই বলছি, আমার নিজেরও এখনো স্টাফের সাথে কোকুলাসের নেচার আমি কিন্তু এখনো কনফিউজ করে ফেলি। অনেক আমাকে এদিক ওদিক ভেরিফিকেশনের জন্য প্রশ্ন করতে হয়, টক্কর লেগে যায়, আপনাদেরও হবে। এই দুইজনই খুব উদাসীন হয়ে বসে থাকে, উদাস স্যাড হয়ে বসে থাকে। স্টাফেসি রুগীও উদাস হয়ে বসে থাকে, মুরব্বীদের কথা বলছি, বুজুর্গ ব্যক্তিদের কথা বলতেছি। কোকুলাস রুগীও চুপচাপ উদাস হয়ে বসে থাকে। আমরা তখন দুইজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে, আপনি কেন এত উদাস হয়ে বসে আছেন, কি ব্যাপার? তো তারা বলবে, আরে ডাক্তার সাহেব কিছু হয়নি, আপনি তো জানেনই আজকালকার ছেলে মেয়েরা কেমন হয়। ভালো করে বুঝেন, এই কথাগুলাই বলবে, এই লাইনই বলবে। খালি নোয়াখালীর মানুষ নোয়াখালীর টোনে বলবে, চাপায়ের মানুষ চাপাই নবগঞ্জের মানুষ চাপায়ের টোনে বলবে, কিন্তু এই কথাগুলাই বলবে, মূল অর্থ এটাই থাকবে, আপনি তো জানেন আজকালকার ছেলে মেয়েরা কেমন হয়। এই দুইজন পেশেন্টই মানে স্টাফ এবং এই কোকুলাস দুটাই আপনার সামনে এসে এই একই ভাষা ব্যবহার করে, ছেলে মেয়েরা কেমন হয় আপনি তো ভালো করে জানেন। এখন বিষয়টা এরকম যে আমি এখন বাসায় একদম চুপচাপ থাকি, কারণ আমার নিজের কাছেও মোটেই ভালো লাগে না যে আমার নিজের ছেলে না জানি কখন আমাকে খুব খারাপ একটা কথা শোনায় দেয়, আমার মন তখন খুব কষ্ট হবে।
আমার ছেলে যদি আমাকে কোনো একটা খারাপ কথা শোনা যায়, কটু কথা শোনা যায়, আমার মনে খুব কষ্ট হয়, আমার কষ্ট লাগে, আমি কষ্ট লাগলেও আমি কিছু বলি না। এখন বিষয় হলো আমি তাকে সামান্য একটু বুঝিয়ে বলতে গেলে সে উল্টা আমাকে খুব খারাপ ভাবে শোনায় দেয়। দেখুন সে কত খারাপ কথা শোনায় দেয়। রুগী এসে কি বলতেছে, একজন বলতেছে যে দেখুন সে আমাকে কত কথা, কত খারাপ কথা, খারাপ ভাবে কথা শোনায় দেয়, খারাপ ভাবে কথা শোনায় দেয়। এই লাইনটা ব্যবহার করবে কোকুলাস। কি করবে? কোকুলাস। আর অন্যদিকে স্ট্যাফিসিডিয়া বুজুর্গ এমন একজন মানুষ যে নিজের প্রতি কোনো শব্দ, অপমানজনক কোনো শব্দ সে একদম বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। কেউ খারাপ কথা বললে বা খারাপ আচরণ করলে সে নিজেকে ভীষণভাবে হিউমিলেটেড, অপমানিত বোধ করে। স্ট্যাফেসিকে এই শব্দগুলা ভীষণভাবে কষ্ট দেয়, হিউমিলিয়েশন হয়, খারাপ কথা সে সহ্য করতে পারে না। ওদিকে কোকুলাস ব্যক্তি কি বলবে, কি আর বলবো ডাক্তার সাহেব, বলার আর কিছু নাই, আপনি তো ভালো করেই জানেন আজকালকার ছেলে মেয়েদের কথা। আমাদের সময় তো ভাষা সম্পূর্ণ আলাদা ছিল, চিন্তা ভাবনা আলাদা ছিল। আমরা তো আমাদের বাবা মার কথা বকা ঝগড়া একদম মুখ বুজে শুনে নিতাম, কিন্তু ডাক্তার সাহেব আজকাল তো পুরোপুরি বদলে গেছে। এখন তো আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কি বলছে? সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখনকার ছেলে মেয়েরা এসে বলে, মামুনি আজকে আমরা পিৎজা খাবো, আজকে আমরা পিৎজা খাবো। এখন এই বয়সে নিজের জন্য আলাদা করে রুটি সবজি তো আর বানাতে পারি না। আমি ভাবি আমি একা মানুষ, আবার কি রুটি বানাবো, তাই আমিও ওদের সাথে একসাথে পিৎজা খেয়ে নিই। এখন পিৎজা খেতে আমার তো মোটেই ভালো লাগে না, তারপরেও ওদের মন রাখার জন্য আমি খেয়ে নিই। চল, তোরা যখন এতই শখ করছিস, তা অর্ডার দিয়ে নিয়ে আসলাম। এখন তো আমি আর আমার জন্য স্পেশাল অর্ডার অন্য কিছু তো আর আলাদা কিছু আনা তো যায় না। এটাই হলো কোকুলাসের হুবহু একদম এক্সাক্ট নিজস্ব ভাষা, এক্সাক্ট নিজস্ব ভাষা, এই কথাটাই বলবে। আচ্ছা তোরা যখন চাচ্ছিস যা, আমি মানিয়ে নিই। তো ওই কলকাতায় যখন আমরা লোকাল ট্রেন গুলা ধরে যাই, হ্যাঁ, 3 জনের সিটে 4 জন বসে আছি। এখন ওই ওর মধ্যে মহিলা পুরুষের দেখা দেখি নাই, এসে কোলের উপরে বসে পড়ে সাইডে, দাদা একটু মানিয়ে নিন, দাদা একটু মানিয়ে নিন, বিষয়টা এরকম আর কি, ওরাও মানিয়ে নাই। তো যাক, এখন আমার জন্য কে আলাদা করে রান্না করবে ডাক্তার সাহেব? বাসায় যা রান্না হচ্ছে, যা তৈরি হচ্ছে, আমিও ভাবি চলো সেটাই খেয়ে নি। আর ওটা খাওয়ার পর আমার সারা রাত টক টক ঢেকুর উঠে, চোঁয়া ঢেকুর উঠে, আমার ভালো লাগে না। মাঝে মধ্যে রাতে ঠিক মতো ঘুমও আসে না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে আমি এ কথা বাড়ির কাউকে জানতে দিই না, কাউকে জানাই না। মনে মনে ভাবি চলো ভাই, এইভাবে কোন রকম দিনটা পার করে নিতে হবে, কোন মতন দিনটা পার করে নিতে হবে, পার, আমার সময়টা কেটে যাবে। ওইদিকে স্টাফ এসে কি বলে, স্টাফ এসে রোগী কি বলে, যা অন্যায় যা ভুল আমি তো কিছুতেই মানবো না। আমি খুব ভালো করে জানি আমার ছেলে আমার সাথে ভুল করেছে, অন্যায় করেছে, সে আমার সাথে খুব খারাপ ভাবে ভুল উপায়ে কথা বলেছে, ভুল 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 উপায়ে কথা বলেছে। ঠিক এই জায়গাতে স্ট্যাটিস্টিক দিয়া চলে আসে, মাথায় রাখবেন। হ্যাঁ, তো কোকুলাস ক্ষেত্রে একটা বিষয় আপনারা সব সময় খুব ভালোভাবে খেয়াল রাখবেন। কোকুলাস কখনোই, এটা খুব ভালোভাবে লিখে নেন, লিখে নেন, এটা লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোকুলাস কখনোই তার নিজের ফ্যামিলি বা তার পরিবারের অন্য সদস্য, অন্য অন্যদের সম্পর্কে আপনার সামনে, অন্যকে আপনার সামনে নিচু বা ডিগ্রেড করবে না, ডিগ্রেড কখনোই করে না। সে সব সময় সবার সামনে তাদের প্রশংসাই করবে। ডাক্তার সাহেব, ছেলে মেয়েরা তো, ছেলে মেয়েদের কাছে তো একদমই সময় থাকে না, আপনি তো জানেনই, দেখুন না বেচারারা কত খাটাখাটনি করে, সকালবেলা বের হয়ে যায়, সারাদিন অফিস করে রাতে ফেরে। ডাক্তার সাহেব বেচারা তো দুপুরে ঠিক মতো ভাত টাত খাওয়ার সময় থাকে না,
সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে বাড়িতে ফেরে, তারপরে কি আর আমার দিকে নজর দেওয়ার সময় পাবে? আপনি বলুন ডাক্তার সাহেব। বেচারারা বাসায় আসে, হাত মুখ ধুয়ে চুপচাপ বসে থাকে, তাই আমি ওদেরকে আর কোনোভাবে বিরক্ত করি না। আমি ওদেরকে কোনোভাবেই বিরক্ত করি না। আমার শরীর যত কষ্ট হোক হোক না, আমি আর ওদেরকে কিচ্ছু বলি না। এর মাঝে মধ্যে যদি ছেলে এসে নিজে জিজ্ঞাসা করে যে মামুনি তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো, তখন আমি বলি যে হ্যাঁ বাবা, একদম ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আমি নিজের কষ্টের কথা তাদেরকে বিন্দু মাত্র জানতে দিই না। পপুলার কিন্তু এইভাবেই অ্যান্সার করে। হ্যাঁ, এটা তো হয়েই গেল। A Cocula's patient first recognize the situation or his position, then understand the reality. হ্যাঁ, তো এই জায়গাটাতেই, এই যে একটু আগে যে কথাটা বললাম, এই জায়গাটাই কিন্তু ওই যে প্রথম দিন রূপদি শিখলাম, কেয়ারফুল আদার্স অ্যাবাউট, আপনাদের মনে আছে কেয়ারফুল আদার্স অ্যাবাউট, আমি একটু লিখে দিই, লেখার জায়গা কই। আচ্ছা আপনারা লিখে নেন কেয়ারফুল আদার্স অ্যাবাউট, কেয়ারফুল আদার্স অ্যাবাউট। ঠিক আছে, এই জায়গাটাতে এসে চলে আসে অন্যের উপরে কেয়ার, কেয়ার আদার্স অ্যাবাউট। আদার্স অ্যাবাউট মানে কি? আদার্স অ্যাবাউট নিজেকে বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করে, এটা মাথায় রাখবেন। আদার্স অ্যাবাউট হচ্ছে নিজেকে বাদ দিয়ে অন্যের কথা চিন্তা করা। তার সব সময় মনে হয় তার মনের মধ্যে এই চিন্তাই কাজ করে, এখন যদি আমি তাকে বলি যে আমার শরীর ভালো নাই, তবে সে অফিসে ছুটি নেবে, তারপরে আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করবে, পেরেশান হবে। আমার নিজের কাছেও মনে হয় যে ঠিক আছে, কষ্ট যখন হচ্ছে আর একটু হোক, এভাবেই চলতে দাও। এটাই হলো পপুলাসের নিজস্ব থিঙ্কিং। আমি নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে কষ্ট দেব না, আমি নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে কষ্ট দিব না, অন্য কাউকে বিরক্ত করব না। তাহলে পপুলাসের ল্যাঙ্গুয়েজ কি কি হলো? নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে বিরক্ত করব না। তার কথায় তার সাথে গল্প করলে এই বিষয়টা আপনি পাবেন। যদি সামারাইজ করেন তাহলে পাবেন নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে বিরক্ত না করা। তাহলে পপুলাস নিজের জীবনের কোন লাইনের উপরে ভর করে বেঁচে থাকে? তার পুরো জীবন আসলে কোন দর্শনের উপরে ভর করে চলে? ওই যে ডাক্তার সাহেব, আজকাল সমাজ যেমন হয়ে গেছে, তাকে সেভাবেই মেনে নিয়ে ওইভাবে চলাটাই হচ্ছে মঙ্গলজনক। ঠিক আছে, এই বিষয়গুলা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এই যে এই যে পরের স্লাইডটা দেখেন। হ্যাঁ, পরের স্লাইডে কি দেওয়া আছে? ফার্স্ট রিকগনাইজ দা সিচুয়েশন, এটাকে খেয়াল করেন। ঠিক আছে, একজন পপুলাস যোগী সবার আগে পরিস্থিতিটাকে খুব ভালোভাবে রিকগনাইজ করে। ফার্স্ট রিকগনাইজ দা সিচুয়েশন। দেখুন প্রথমে কোন জিনিসটা ঘটে। পপুলাসের একজন রুগী, যেমন ধরেন যে একটা মেয়ের নতুন নতুন বিয়ে হয়েছে, সে নতুন সংসারে এসেছে। এখন সংসারে আসার পর থেকেই তার কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো কথা বাড়ির কাউকে বুঝিয়ে বলবো কি বলবো না একটা হেজিটেশন। সাধারণত দেখা যায় যে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা ওই পরিবেশে ঢলে যাওয়া, বলে ঢলে যাওয়ার একটা চেষ্টা কিন্তু এরকম নতুন বইয়ের মধ্যে থাকে। সে মনে মনে ভাবে যে বিয়ের পরে আমি নতুন সংসারে এলাম, আসার পরে আমি দেখলাম এখানকার সব রীতিনীতি নিয়ম কানুন সম্পূর্ণ আমার বাপের বাড়ির থেকে আলাদা। তো প্রথমে আমি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে গেলাম, মানে রিকগনাইজ করলাম। এখন আমার নিজের কোনো চাল চতুরি ছলনা এখানে কিন্তু সুযোগ নাই। সে সবার আগে কোন বিষয়টা রিকগনাইজ করলো? সে রিকগনাইজ করলো যে আমার এখানকার মানে শ্বশুর বাড়ির রীতিনীতি সম্পূর্ণ আলাদা, আমার নিজের বাবার বাড়ির পর ওটা ছিল পরিবেশ সম্পূর্ণ আলাদা। এখন আমি আস্তে আস্তে এই বিষয়টাকে আমি কি করব, নিজের মনের মধ্যে গেঁথে নিলাম, ঢুকিয়ে নিলাম, ভাই এটা তো আমার এখন নতুন সংসার,
এখানে যেভাবে সংসার চলছে বা চলবে আমাকেও সেভাবে চলতে হবে। এখন আমি যদি কাউকে মুখ ফুটিয়ে বলি যে আমি অসুস্থ বা আমার শরীরে কষ্ট হচ্ছে, আমি বাড়িতে বাপের বাড়িতে তো কাজ করতাম না, তবে আমার মনে হয় এখানকার মানুষগুলো আমার কষ্টটা বিন্দু মাত্র বুঝবে না। তাই আমি তাদেরকে দু একবার চেষ্টা করেছি নিজের কথাগুলা বলার, তারপরে দেখলাম যে আমার এগুলা শুনতে কেউ অতটা আগ্রহী না, কেউ আমাকে পাত্তা দিল না। তখন আমি বলাটা একেবারে ছেড়েই দিলাম। তাহলে কি হলো, সে নিজের শ্বশুর বাড়িতে সেই সিচুয়েশনকে খুব ভালোভাবে আগে রিকগনাইজ করে নিল। আমি যদি শ্বশুর বাড়িতে কাউকে বলি যে আমি অসুস্থ বা আমার কোনো কষ্ট হচ্ছে, আমি এত কাজ বাপের বাড়িতে করিনি, তবে 2-3 বারের বলার অভিজ্ঞতায় আমি একটু বুঝে গেছি, তাদেরকে জানানোর অভিজ্ঞতায় বুঝে গেছি যে আমার এই কথাগুলো কারো উপরে কোনো ইফেক্ট ফেলছে না, কোনো প্রভাব কারো মনে কোনো প্রভাব কাটছে না, তার কারো মনে কোনো দাগ কাটছে না। তাই আমি মনে মনে ভাবলাম ঠিক আছে, চলো এইভাবেই চলতে দাও। এইভাবেই আমি অভ্যস্ত হতে থাকলাম, এইভাবেই থাকতে থাকলাম। তারপরে আমি এ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করিনি। আর দ্বিতীয় একটা বিষয় হলো, এখন একটা সিচুয়েশন বা পরিস্থিতি, প্রথমেরটা হলো সিচুয়েশন, অন্যটা হলো পজিশন। ঠিক আছে, অন্যটা হলো পজিশন। এই দেখেন এখানে পজিশন দেওয়া আছে, অর হিজ পজিশন। হোয়াট ইজ পজিশন? পজিশন হলো, এই দুটা শব্দ কিন্তু আলাদা, সিচুয়েশন এবং পজিশন কিন্তু আলাদা। এখানে আমার পজিশন কি হতে পারে, আমি বাড়ির সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় বা এল্ডার, আমি আমার বাসার পজিশন এরকম, আমি বাসার বয়স্ক, আমি বাসার মধ্যে একটা পজিশনে আছি, আমি বাসার, আমার পজিশন হলো আমি বাসার ফাদার, বাবা, আমার পজিশন হলো আমি বাসার মা, আমার পজিশন হলো আমি বাসার বউ। এগুলো হলো পজিশন। আর সিচুয়েশন কি? সিচুয়েশন হলো বাসার মধ্যে সব সময় খুব হইচই হয়, শোরগোল হয়, নয়েজ থাকে। আমার বাড়ির মানুষ, আমার বাড়ির সব মানুষ কেউ তেমন একটা আমার দিকে মনোযোগ দেয় না। এটা হলো তার বাড়ির সিচুয়েশন বা পরিস্থিতি। তাহলে পরিস্থিতি কি হলো, খুব শোরগোলপূর্ণ, ঘরের মধ্যে অনেক কাজের চাপ আছে, কেউ আমার দিকে মনে দিচ্ছে না। বুঝতে পারছেন? সিচুয়েশন যেখানে, তার সিচুয়েশন হলো নতুন বাড়িতে আসার পরে তাকে প্রচুর কাজ করতে হবে। কেন করতে হবে? কারণ তার পজিশন হলো সে হলো ওই বাড়ির বউ। এখন ধরেন রুগী এসেছে, এসে বলল, ডাক্তার সাহেব আমি তো একজন বাবা, এখন আমি আমার ছেলেকে বললাম, বাবা অফিস থেকে ফেরার সময় আমার জন্য 2টা কলা নিয়ে আসিস তো। এখন ছেলে অফিস থেকে বাসায় ফিরলো, আমি জিজ্ঞাসা, কি বাবা কলাটা নিয়ে আসিসনি? ছেলে তো সারাদিন পরিশ্রম করে আসছে, বাবার কথা শুনে উল্টারে গেল, আরে বাবা তুমি এত কলা খেয়ে কি করবা, সারাদিন তো তুমি প্রতিদিন তো কলা খাও, একদিন না খেলে কি হবে? এখানে ওনার পজিশন কি ছিল? তিনি একজন বাবা। ছেলের এই কথাটা শোনার পরে তার মনে হলো, আচ্ছা বাবা এটা কোনো ব্যাপার না, চলো ছেড়ে দিই, প্রতিদিন তো আমি কলা খাই, একদিন না খেলে কি হবে, আমি কলা খেতে খেতে বিরক্তই হয়ে গেছি, আমি ভাবছি এখন থেকে আর কলা খাবো না। কিন্তু তার মনের ভেতরে কোথাও একটা তীব্র আঘাত কিন্তু ছিল, যে আমি একজন বাবা হওয়া সত্ত্বেও, আমি একজন বাবা হওয়া সত্ত্বেও বাসার মধ্যে আমি এরকম টপ পজিশনে, আমার পজিশন কোথায় থেকে আসলো? আমার পজিশন, আমি বাবা, আমারই তো সন্তানেরা। আমি আপনাদেরকে ব্যথা নিয়ে এরপরে আমি পরের মাসগুলোতে একটা সিরিজ করবো, ওটা কেউ মিস করবেন না, শুধুমাত্র পেন নিয়ে, কেন বয়স্ক মানুষদের সারা শরীর ব্যথা করে, এই বিষয়টার সাইকোডিনামিক আমি ব্যাখ্যা আপনাদের করব। তো যাক, আমি আলোচনায় আসি। আমার পজিশন কোথায় গেল তার কাছে মনে হচ্ছে, এর মানে হলো আমাকে নিজের সন্তানের সামনে এইভাবে মাথা নিচু করে থাকতে হচ্ছে। তারপরে বাবা কি করলেন, বাবা নিজের মনকে এমন ভাবে নিজে বুঝিয়ে নিলেন এবং আন্ডারস্ট্যান্ড করলেন যে এখন থেকে ছেলেকে কলা আনার কথাটা বলাটা মুশকিল হবে, আর বলা যাবে না। তাই বেটার হলো আমি কলা খাওয়াটাই পুরোপুরি ছেড়ে দিই। তাহলে এখানে রিয়েলিটি কি আসলো? রিয়েলিটি আসলো কলা খাওয়াটা ছেড়ে দিই। বাবা বললেন, আমি ঠিক সেদিন থেকেই কলা খাওয়া একদমই ছেড়ে দিলাম এবং ফাইনালি এটা অ্যাকসেপ্টও করে নিলাম
বা এটা তো কোনো ব্যাপার না, অনেকেরই টাকা পয়সা নাই, তারা তো আর কলা খায় না, কলা না খেয়েও দিন কাটিয়ে দেব। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝানোর। দেখেন দেখেন এখানে কত সুন্দর ভাবে স্লাইডে লেখা আছে পপুলাস পেশেন্ট। আপনি মনোযোগ দিয়ে পিকচারটাও দেখবেন, ঠিক আছে? বইয়ের আগের ঘটনার পিকচার এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে রুগী ঠিক আপনার সামনে এই কথাগুলাই বলবে এইভাবে, a Cochlear patient first recognize the situation or his position, then understand the reality and finally accept it. তো আমরা নিশ্চিত ভাবে জানি যে তারা, মানে আমি তো নিশ্চিত যে তারা এইভাবেই বলে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করবেন, তবে তারা খুব ভালোভাবে এই কথাগুলো কিন্তু আপনাকে বুঝায় বলবে। কিন্তু তাদের চোখে কোনো জল বা কিন্তু অশ্রু আপনার সামনে আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। এটা আমি আপনাদের মানে সবার আগে একটা বিশেষ মানে স্পেশাল একটা ক্রাইটেরিয়া হিসাবে আপনাদেরকে উল্লেখ করলাম, নোট করে রাখেন। তারা এগুলা বলার সময় কিন্তু চোখ দিয়ে পানি আসবে না। কোকুলাস কখনোই তার নিজের ফ্যামিলি বা পরিবারের কোনো বেজ্জতি কারোর সামনে করবে না, কখনোই নিজের সন্তানকে আপনার সামনে গালমন্দ করবে না। সে আলাদাভাবে করুক, কিন্তু আপনার সামনে করবে না। বিন্দু মাত্র নিন্দা করবে না, অভিসম্পাত দিবে না, কারণ সে পরিস্থিতি ও রিয়েলিটিকে খুব ভালোভাবে চেনে ও রিকগনাইজ করে এবং সেটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। এই কারণে সে মনের মধ্যে কোনো ক্ষোভ বা ওই যে কাস্টিং, অভিশাপ দিলাম তোর এই হবে ওই হবে, আমি তোর জন্য দোয়া করছি বৃদ্ধ বয়সে তুই বৃদ্ধাশ্রমে আসবি, এটা পপুলাস কখনোই করবে না। সে কখনোই নিজের ওয়াইফের নামে আপনার কাছে আসে নালিশ দিবে না যে আমার ওয়াইফটা না খুব খারাপ, আমার কোনো কথা শোনে না, লঙ্কা দিতে নিষেধ করি, সে কখনো লঙ্কা দিবে না, এই কথা কখনো বলবে না। সে কেবল বলবে ঠিক আছে ডাক্তার সাহেব, ওটাই ওর স্বভাব, ওর মুখের স্বাদ হয়তো এরকমই। আমি মনে মনে ভাবি যে আরে এত বছর ধরে যখন লঙ্কা যুক্ত খাবার খেয়ে তার অভ্যাস যখন ছিল, আমি একটু মানায় নি, আমিও ভাবি যে খেয়ে নি, আমি অভ্যাস তৈরি করে নিতে পারি, এভাবে খেতে খেতে হয়তো আমার শরীরও শুট করে যাবে। তাহলে এখানে রুব্রিক্স কি দাঁড়ালো? এখানে রুব্রিক্স দাঁড়ালো, এই দেখেন আমি সুন্দর করে ইয়ে দিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি। আমি আর 5 মিনিট নেব আপনাদের। এখানে কি বলছে? রিকগনাইজ এভরিথিং, মুভ বাট ক্যান নট ইন ক্যাটালেপসি। এই রুব্রিক্সটা বোঝার আছে। হ্যাঁ, রিকগনাইজ এভরিথিং, রিকগনাইজ অফ এভরিথিং, রিকগনাইজ হয়ে গেল, সে সবকিছু চিনে ফেললো। ক্যান নট মুভ, নড়াচড়া করতে পারে না। আসুন আমরা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝি যে ক্যান নট মুভ আসলে কি, হোয়াট ইজ ক্যান নট মুভ। হতে পারে এই বিষয়টা আপনাদেরকে আগে কেউ শিখাইছে, আপনার অন্য কোথাও থেকে শিখাইছে, আবার অনেকেই আছেন আজকে এই বিষয়টা প্রথম শিখছেন। তো ক্যান নট মুভ শব্দের আসল অর্থ হলো এটাই, যা আমি আপনাদেরকে মানে বুঝ মানে বুঝে বলতেছি আর কি, এবার বোঝানোর চেষ্টা করতেছি। রুগী নিজের কাছে মনে হয় যে এখন আর পরিস্থিতিকে কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না, আমি আমি নিজেকে বদলাতে পারছি না। হ্যাঁ, রুগী বলে যে ডাক্তার সাহেব আসল কথা হলো বাড়ির সবাই মিলে, একটা রুগী আসছে সে বলছে যে আসল কথা মানে কথা প্রসঙ্গে বলতেছে একটা পর্যায়ে যে আসল কথা হলো বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে। এখন বাড়ির সব ছেলে মেয়েরা এসে বললো চলো মামুনি আমরা সবাই মিলে পিকচার দেখতে চাই। এখন সত্য কথা বলি ডাক্তার সাহেব, দেখেন সত্য কথা চলে আসছে। সত্য কথা বলি, আমার সিনেমা টিনেমা দেখতে অত ভালো লাগে না, সিনেমা দেখার প্রতি আমার কোনো শখ নাই, আগ্রহ নাই। দ্বিতীয়ত সিনেমা হলে গিয়ে এতক্ষণ বসে থাকা যায় না, বেশিক্ষণ বসে থাকলে আমার কোমর খুব ব্যথা করে। এখন আমার কাছে মনে হয় যে আমি যদি ওদেরকে বলি যে আমি সিনেমা দেখতে যাব না, তবে বাড়ির সব ছেলে মেয়েরা বলবে আচ্ছা তুমি যখন যাবা না তখন আমরাও সিনেমা দেখতে যাব না। এখন সে কিন্তু নিজে থেকে সরে যেতে পারছে না বা মুভ করতে পারছে না। ক্যান নট মুভ মানে হলো সে নিজের কারণে বাসার সে পরিস্থিতি কোনোভাবেই চেঞ্জ বা পরিবর্তন করতে পারতেছে না। আর তার মনে হয় আমি না যাওয়ার কারণে বাসার বাকি মানুষগুলো আনন্দ করতে পারবে না, আরে এটা তো হতে পারে না। ওরা সিনেমা দেখতে যাবে না আমি না গেলে, তাই আমি ওদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু যখন দেখি যে পরিস্থিতি বদলাতে পারছে না তখন আমি বাধ্য হয়ে বলি চল বাবা চল, আমিও সিনেমা দেখতে চাই। কারণ এটাই যে ক্যান নট মুভ,
অর্থাৎ কারো জীবনে কোনো পরিবর্তন না আনতে পারাটাই এই রোগীর সবচেয়ে বড় প্রবলেম। সে বলতে পারে না তো, কাউকে পরিবর্তন করাতে পারে না, সে ওই কারেজটা তার মধ্যে থাকে না, সে এক জায়গায় গিয়ে আটকে যায়, ক্যাটালেপসিন এক জায়গায় যে আটকে যায়, সে নিজে সেখানে গিয়ে আটকে যায়, একদম মানে সেখানে ডাল হয়ে পড়ে, সেখান থেকে আর নড়াচড়া বা মুভ করতে পারে না। ঠিক আছে, তো এটাই হলো বিষয়। আমি